ডিন, কলা অনুষদ ও অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চ কর্তৃক আয়োজিত রাষ্ট্র বিনির্মাণে জুলাই আগস্ট 2024-এর চেতনা শীর্ষক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার স্নেহাস্পদ ছাত্র ডক্টর আহমদুল্লাহ, সম্মানিত মডারেটর বিশিষ্ট আলিমে দ্বীন ইব্রাহিম খলিল আনোয়ারি, প্রধান অতিথি দেশবরেণ্য শিক্ষাবিদ, মাদ্রাসা শিক্ষক, ছাত্রের অভিভাবক, আমাদের আজকের এই অনুষ্ঠানে রৌনক বক্স বক্তা, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত এদেশের সম্মানিত খ্যাতিমান প্রথিতযশা বিজ্ঞ প্রাজ্ঞ শিক্ষাবিদ, বিশেষ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ও আলোচকবৃন্দ এবং দূর ও কাছ থেকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আসলে স্পষ্ট স্যার। আমি প্রথমে সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চকে ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। তারা সঠিক সময়ে এই শিরোনামে এই ধরনের একটি সেমিনার বা আলোচনা সভার আয়োজন করার জন্য। দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের স্বৈর শাসন চলছিল এবং 15 বছর পর এই স্বৈর শাসনের অবসান ঘটেছে। এই শাসন ছিল বাংলার জনগণের উপরে এক জগদ্দল পাথর। আল কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা করলে দেখা যায় যে, বিশেষ করে কোরআন যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই ফেরাউন ছিল এরকম স্বৈরশাসক। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই জমিনে স্বৈরশাসক ছিল ফেরাউন। ওয়া জাআলা আহলাহা শিয়ান, সে তার জাতিকে বিভিন্ন দল উপদল গ্রুপে বিভক্ত করেছিল। ইয়াস্তাদিফু তায়ফাতাম মিনহুম, তার টার্গেট ছিল একটি দলকে দুর্বল করে দেওয়া, একটি দলকে ধ্বংস করে দেওয়া। এ মর্মে সে পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল এবং মেয়ে সন্তানদেরকে জীবিত রাখার ব্যবস্থা করেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল এই পৃথিবীর বড় স্বৈরশাসক। এই আয়াতের আলোকে যদি আমরা দেখি, দীর্ঘ 15 বছর ধরে যে স্বৈরশাসক আমাদেরকে শাসন করছিল, এই স্বৈরশাসক বাংলাদেশের জনগণকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করেছিল। টার্গেট একটি ছিল, পন্থীদেরকে দুর্বল করে দেওয়া, ইসলামপন্থীদেরকে সমূলে ধ্বংস করা। এই নিমিত্তে যত নির্যাতন নিপীড়নের কলা কৌশল এবং চরম পরাকাষ্ঠা দেখিয়েছিল
পৃথিবীর ইতিহাসে তা বিরল। আল্লাহ রব্বুল আলামিন এই স্বৈরতন্ত্রের ধ্বংস করে দিলেন, স্বৈরতন্ত্র ধ্বংস করে দিলেন, স্বৈর শাসকদেরকে বিতাড়িত করলেন। আল্লাহ তাআলা বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা এই জমিনে একটি দলকে, ইসলামপন্থীদেরকে দুর্বল করতে চেয়েছিল, আমি তাদের উপরে ইহসান করলাম। ওয়া নাজআলুহুম আইম্মাতান, আমি তাদেরকে নাজআলুহুম জনগণের ইমাম বানিয়ে দিলাম। ওয়া নাজআলুহুম আল ওয়ারিসিন, আমি তাদেরকে এই জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। আল্লাহর এই বাণী কতই না যুগোপযোগী, কতই না সত্য। দেখুন কিভাবে শাসন করছিল, কি দাম্ভিকতার সাথে মনে করেছিল এই বাংলাদেশের জমিনে তারাই একমাত্র বহাল থাকবে, তাদেরকে কেউ সরাতে পারবে না। তাদের বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছিল, এই আন্দোলন কোনো সময় সফলতা অর্জন করেনি। তারা এদেশের সূর্য সন্তান, ইসলাম ছিল, ফাঁসি দিয়েছে। ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গিয়েছেন, তারা কিন্তু তাদের কাছে আত্মসমর্পণ করেনি। তারা এভাবে এদেশের আপামর জনসাধারণ যারা তাদের স্বার্থের বিরোধী, শাসনের বিরোধী, তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, গৃহহীন করেছে। আল্লাহ রব্বুল আলামিন একটি বিজয় দিলেন, যেই বিজয়ের মাধ্যমে, এমন বিজয় থাকতে পারলো না, দেশ থেকে বিতাড়িত হলো, কিভাবে নির্যাতিত, কিভাবে অপমানিত হলো, লজ্জিত হলো, ইতিহাসে বিরল। এই আন্দোলনে ছাত্রদের সাথে কিন্ডারগার্টেন শিশু ছাত্ররাও অংশগ্রহণ করেছে। দেশের আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, ইমাম আইম্মা, ছাত্র জনতা সকলেই মিলে এই আন্দোলন পরিচালনা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এই আন্দোলনের সফলতা দানের ব্যাপারে যে কথাটি কোরআন শরীফে উদ্ধৃত করেছেন, সেটা যদি এখানে কোট করা হয় তাহলে অত্যন্ত যুগোপযোগী হবে। আমি তাদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়ে ধূলিসাৎ করে দিলাম, ধ্বংস করে দিয়েছিলাম। এখানে ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রান আবাবিল, তয়ের পাখি, আমরা শিশু সন্তানদেরকে ধরতে পারি। শিশু সন্তানও এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। প্রায় 2500 3000 শুধু ছাত্রই এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। এই আন্দোলনের পরে দেশ স্বাধীন হলো, স্বৈরতন্ত্র বিদায় হলো, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমি এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসীকুম বিশুব্বান খয়রা, আমি যুবকদেরকে ওসিয়ত করছি, নসিহা করছি, কল্যাণের নসিহা পেশ করছি। ফাইন্নাহুম আরাক্কু আফিদাতান, এরা নরম প্রকৃতির লোক, এরা নরম প্রকৃতির হয়ে থাকে যুবকরা। ওয়া ইন্নাল্লাহা বাআসানি বাশীরান ওয়া নাযীরা, আল্লাহ আমাকে সুসংবাদদাতা এবং সতর্ক প্রদর্শনকারী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ফাহালাফানি আশ-শাবাবু ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আমি যে আন্দোলন নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম, সেই আন্দোলনকে ফলপ্রসূ করার ক্ষেত্রে যুবকেরা আমাকে সাহায্য করেছে।
ওয়া খালাফানি আশ-শুয়ুখু, আমার বিরোধিতা করেছে শুয়ুখ, যারা প্রবীণ। শোনা যাচ্ছে? বলা আসছে তো? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে স্যার। জি। জি জি। যারা প্রবীণ ছিল তারা আমার বিরোধিতা করেছিল, একমাত্র যুবকেরা আমাকে সাহায্য করেছিল। সেই যুবক আমাদের এই দেশে স্বাধীনতা এনে দিয়েছে। সেই স্যার, যুবক। আপনার সাউন্ডে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে খুব সম্ভবত। আপনি যদি হেডফোনে থাকেন, হেডফোনে তো নিশ্চয়ই নেই, যদি হেডফোনে বোধহয় সংযুক্ত, শুরু থেকে কিন্তু কথা স্পষ্ট শোনা যাচ্ছিল স্যার। একটা পর আসছিল তো, এটা তো বোধহয় আমার মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু স্যার লিভ কোথাও যেন করে একটা আবার জয়েন করলে হয়ে যাবে। আচ্ছা, সময় তো শুধু আমরা একটু অপেক্ষা করছি স্যার। যান্ত্রিক ত্রুটির জন্য আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। জি স্যার, যুক্ত হয়েছেন এবং আশা করি এখনই কথা বলবেন ইনশাআল্লাহ। একটু দয়া করে সবরের সাথে থাকবেন। সরি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে এখন। জি। এবারে শোনা যাচ্ছে তো, তাই না? জি জি, এখন ঠিক আছে স্যার। জি। স্যার, দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপে আলাইহি শেষ ওয়াসাল্লাম বলেছেন, করবেন। জি, আমাদের প্রধান অতিথি জি জি, অপেক্ষায় আছেন ওয়া স্যার। খালাফানি আশ-শুয়ুখু, প্রবীণরা আমার বিরোধিতা করলো। এরপরে দেখা গেল আজকের এই হাদিসের প্রেক্ষাপট যদি আমরা সামনে আনি, তাহলে আমরা দেখতে পাই যুবকেরা, ছাত্র, আপামর জনগণ আজকে এই স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে। কিন্তু এই স্বাধীনতা আমাদের আজ অক্ষুণ্ণ থাকবে কিনা? আজকে স্বৈরতন্ত্রের বিদায় হয়েছে, এরপরে দেখুন এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌণিকে যে আন্দোলন বিভিন্ন জায়গায় হচ্ছে, এটি দুঃখজনক। দেশের বিভিন্ন প্রান্তে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। আনসারদের দাবি, ইসকনের ষড়যন্ত্র, রিকশা লীগের আন্দোলন সহ দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং আন্দোলন আজকে আমাদের এই নব্য স্বাধীনতার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আলেম ওলামাদের মধ্যে অসংখ্য দল, গ্রুপ রয়েছে। এক সময় দেখা গেল কিছু তাদের ভিতরে ঐক্যের একটি সমঝোতার একটি গুঞ্জরণ শোনা গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার সেই অনৈক্যের অনেক কথাবার্তা আমাদের কর্ণগোচর হচ্ছে। আমি আশা করি আমি এই আজকের এই সেমিনার থেকে জানাবো, একটি আহ্বান আমার থাকবে, সকল মতানৈক্য, মতভেদ ভুলে গিয়ে আমরা এই স্বাধীনতাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হই এবং এই সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নে দল মত নির্বিশেষে আমরা আমরা এগিয়ে আসি। আমি আজকে আমার প্রস্তাবনা থাকবে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলে ইসলামিক স্টাডিজ মানে বাধ্যকরণ, মানে অপরিহার্য বিষয় হিসাবে, কম্পালসরি বিষয় হিসাবে যে একটি কথা ছিল, এই যে একটা প্রস্তাবনা ছিল, এটি কতদূর হয়েছে আমার জানা নেই। তবে আমাদের এখানে বিশেষ করে শিক্ষা উপদেষ্টার একজন সহকারী নিয়োগ হয়েছেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর, প্রবীণ প্রফেসর, তিনি সহকারী হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন। আমরা তার সঙ্গে মত বিনিময় করেছি। আমরা এইগুলো বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে পারি।
আপনারা এই সভা থেকে একটি কমিটি গঠন করুন, 4 জন সদস্য অথবা 5 জন সদস্য বিশিষ্ট। এগুলো দাবি দাওয়া নিয়ে আমরা তার কাছে সরাসরি চলে যাব। এক। 2 নম্বরে হলো যে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করে আমাদের আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি তারা পাচ্ছে না। কি যেন একটি অনেক দিনের একটি আন্দোলন ছিল, সেই আন্দোলনের ছাত্ররা তারা বলছে আরবি থেকে যেমন তারা চাকরি পাবে, আমরা কেন পাবো না? সেখানে বৈষম্য, এই বৈষম্য নিরোধকল্পে এখানেও যেহেতু মাননীয় আমাদের মধ্যে রয়েছেন, আমরা তাকে বলছি এবং এখনো বলবো যে তিনি যেন নেন এবং এই বিষয়ে যদি আরো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের যেতে হয়, আপনারা একটি কমিটি করুন। এই কমিটির মাধ্যমে আমাদের এই সমস্ত দাবি দেওয়া দ্রুত কার্যকর করার জন্য ব্যবস্থা নিবে। আমি পরিশেষে, যেহেতু সময় কম, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমার এই কয়েকটি প্রস্তাবনা এবং তা কার্যকর করার জন্য যে প্রস্তাবটি আমি রাখলাম, এটিকে বাস্তবায়নের জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। جزاكم الله خيرا فضيلة الأستاذ الدكتور বেলাল হোসেন হাফিজাহুল্লাহ ওরাহু, মাননীয় ডিন কলা অনুষদ ও অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারের কথাগুলি শুনছিলাম। স্যারের প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে স্যার যে প্রস্তাবনা দিয়েছেন, আমরা ধীর আগ্রহে অপেক্ষা করছি ইনশাআল্লাহ এই প্রস্তাবনার আলোকে আশু সিদ্ধান্ত গ্রহণ করে স্যারের নেতৃত্বে আমরা ইসলামিক স্টাডিজ এবং ইসলামী শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অপেক্ষা করতে চাই না, আমরা সরাসরি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথির দরবারে চলে যেতে চাই। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, মাননীয় উপাচার্য, ইসলামী আরব বিশ্ববিদ্যালয়। স্যারকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাশকুরা। আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে ডক্টর আনোয়ারি? জি স্যার, জি শোনা আছে স্যার। আচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, মডারেটর, স্বাগত বক্তব্য যিনি দিয়েছেন, আলোচক বৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সফরে আছি, আমি এই মুহূর্তে বরিশালে আছি। আমি ফজরের পর থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছি। তারপরেও আমি আপনাদের সাথে আছি আমার ইমানি দায়িত্ব হিসেবে। আহ, আপনাদের সাথে আছি। তো আজকে একটা চমৎকার টপিক নিয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্র বিনির্মাণে জুলাই আগস্ট 2024-এর চেতনা। এটা নিয়ে আজকে আলোচনা। তো আমি সে সন্ধ্যা 8টা থেকেই শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। একটু আগে যিনি আলোচনা করলেন আমার বন্ধু প্রফেসর ডক্টর বেলাল হোসেন, চমৎকার আলোচনা। তো আসলে এটা তো আমাদের কাছে স্বপ্নের মতো যে আজ থেকে 3-4 মাস আগে একটি বিপ্লব হলো, গণ অভ্যুত্থান, যেটা স্বয়ং আমি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি যদি এই আন্দোলনে না থাকতাম, সারা জীবন আমি আফসোস করতাম যে এত রক্ত, এত জীবন, দেশটা এরকম একটা উলট পালট হয়ে গেল আর আমি ঘুমাইলাম। আমার মধ্যে একটা বিরাট দুঃখ থাকতো, বেদনা থাকতো। আলহামদুলিল্লাহ, আমি তৃপ্ত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি
ছাত্রদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। এমন কোনো মানববন্ধন নেই যেটা যোগ দেইনি, এমন কোনো বিক্ষোভ নেই যেটা অংশগ্রহণ করিনি। 5 তারিখ সকালবেলা আমরাই মানে বাংলাদেশে প্রথমে 144 ধারা ভঙ্গ করেছি। এবং আজকে পদ পদবি নিয়ে কত কাড়াকাড়ি। সেদিন আমার মনে হলো ঢাকা ইউনিভার্সিটি 20 জন টিচার আমরা হয়তো অপরাজয় বাংলা থেকে টিএসসি তে গিয়েছিলাম। আমাদের এই 20 জন টিচারকে কমপক্ষে 500 পুলিশ ঘেরাও করে রেখেছে। এবং তখন কিন্তু গুলি করার হুকুম ছিল। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে আমাদেরকে গুলি করেনি, কিন্তু আমাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। যাই হোক, মানে সে কি আতঙ্ক, মানে আমরা এখন কল্পনাই করতে পারি না। এবং সেই কয়েকটা দিন আমরা ঘুমাইতে পারি নাই, কারণ বাংলাদেশের ভাগ্য তখন দোলাচলে দুলছিল যে ব্যর্থ হয়ে যেতে পারে। আর ব্যর্থ হইলে আমার মনে হয় আমাকে এখন আপনারা মরহুম বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে লিস্ট করা হয়েছিল, তা আমি প্রথম দিকেই আমাদের নাম ছিল। আমরা এটাকে মনে করেছিলাম যে 16 বছরে আমরা একটা চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি, আমাদের সবটুকু আমরা ঢেলে দেব। এবং সেটা ঢেলে দিয়েছিও, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ এভাবে, কিন্তু আমরা সেদিন দুপুর পর্যন্ত বিশ্বাস করতে পারিনি এরকম একটা পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের মধ্যে এমন একটা সুন্দর সময় নিয়ে আসবেন। তো এই এখন রাষ্ট্র বিনির্মাণে এই গণ অভ্যুত্থানকে আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু রাষ্ট্র বিনির্মাণের আগেই চারদিকে যা শুরু হয়েছে, আসলে আওয়ামী লীগ এমন এক অপশক্তি, যারা বয়স বেশি তারা ছাড়া কেউ বুঝবে না আওয়ামী লীগ কি জিনিস। তারা সরকারে থাকলে যেমন জাতির জন্য একটা আল্লাহর অভিশাপ, বিরোধী পক্ষে থাকলো একই একই ভূমিকা তারা করে। এবং মানুষের ভোটে আওয়ামী লীগ কখনই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। যে 2-3 বার রাষ্ট্র ক্ষমতায় আসছে প্রত্যেকবারই কিন্তু তারা ভোট চুরি করেছে, জালিয়াতি করেছে। এখন এই রাষ্ট্র বিনির্মাণ করতে জুলাই আগস্টকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। এরকম একটা পরিবেশ, বিশেষ করে আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামকে কেন্দ্র করে আমরা যারা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন আনতে চাই, আমরা একটা ইসলামী সমাজের স্বপ্ন দেখি। আমরা আমাদের যেন একটা গত 100-150 বছরের মধ্যে আমি মনে করি সবচেয়ে একটা চমৎকার অবস্থায় এসেছে। বাংলাদেশে গত 4 মাসে ইসলামের কথা বলা যায় বাংলাদেশের সর্বত্র, কোথাও কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আলহামদুলিল্লাহ, আমরা হুম। এই 4-5 দিন আগেও 50 জন অফিসার নিয়ে একটা প্রোগ্রাম করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একান্তই যারা ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ইসলামপন্থী ছেলেরা হলগুলোতে অবস্থান করছে। তারা হলের ডিবেট, হলের ক্যান্টিন, হলের ডাইনিং, রিডিং রুম, সব জায়গায় লিড দিচ্ছে। এটা আমাদের জন্য একটা প্রশান্তের জায়গা। তো আমি মনে করি যে এই রাষ্ট্র বিনির্মাণে এই 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 যে সংগঠন যে ভূমিকা রাখছে, বেশ কয়েকটি অনলাইন প্রোগ্রাম তারা করেছে, সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চ, সিএনডিআর। আমি মনে করি ইনশাল্লাহ হাঁটি হাঁটি পা পা করি এই সংগঠন একসময় একটা থিঙ্ক ট্যাঙ্কে রূপান্তরিত হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে আলোচনাগুলিতে দিন দিনই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জয়েন করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই যে আমি 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 চিনি যে এ ভদ্রলোক যে সামনে থেকে কিভাবে ভূমিকা, কর্নেল মোহাম্মদ আব্দুল হক বিশাল ভূমিকা নিয়েছেন, জীবন রিস্ক নিয়েছেন। তো যাই হোক, আমরা এটাকে খুব সিরিয়াসলি, ঠান্ডা মাথায় রাষ্ট্র বিনির্মাণে আমরা এই অভ্যুত্থানকে কাজে লাগাবো। এবং ইসলামিক স্টাডিজের ছেলে মেয়েদের যে সমস্যাগুলো আছে, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ সেগুলোর জন্য কাজ করব, এবং কাজ এগুলি করতে হবে, এগুলো আমাদের অস্তিত্বের বিষয়। এবং এই রাষ্ট্রের বিভিন্ন যে শাখা আছে, সেখানে কত বেশি আমাদের ইসলামী চিন্তা চেতনা লোকদেরকে ঢুকানো যায় এবং কাজগুলো আদায় করে নিয়ে আসা যায়, এই চিন্তার মধ্যে লেগে থাকতে হবে কিন্তু। এবং বাংলাদেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে যে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ইসলামপন্থীরা দাঁড়িয়ালা হয়ে রয়েছে, এটা এমনি এমনি হয় নাই। এমনি এমনি হয় না, কেউ ডেকে নিয়ে কাউকে কিছু বানায় না। এর জন্য লেগে থাকতে হয়, পুশ করতে হয়, তদবিরের উপর তদবির করতে হয়। কোথাও সফট ভাষায় কথা বলতে হয়, কোথাও হুমকি দিতে হয়। হ্যাঁ, তো বিধায় এটা আমাদের জন্য বিশাল সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছেন।
যে নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই যে আল্লাহ একটা নেয়ামত দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, আমরা সর্বত্র আমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে এবং এটাকে রাষ্ট্র বিনির্মাণে কাজে লাগাতে হবে। এবং আমার মনে হয় এরকম সেমিনার শুধু অনলাইনে, মনে হয় বাংলাদেশে এখন সেমিনার এইটারই হচ্ছে, আর সব এখন প্রকাশ্যে হচ্ছে, কিন্তু প্রেস ক্লাবে হচ্ছে। তাহলে মিডিয়া আসে, তারা দেখতে পায়, এটা একটা ইম্প্যাক্ট পড়ে, পেপার পত্রিকায় আসে। আমার মনে হয় যে আপনারা এই উদ্যোগটি এখন নেন, প্রেস ক্লাব এগুলি হওয়া উচিত। বাংলাদেশে এই অবস্থায় যদি আপনারা সরাসরি মিটিং না করতে পারেন, সেমিনার করতে না পারেন, তাহলে কবে করবেন? জুমে এখন আর করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের যে কোনো সহযোগিতা আপনাদের সাথে থাকবে, এবং এটার সাথে সহযোগিতা না, আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানের দায়িত্ব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রধান অতিথি হিসেবে এই মর্যাদা দেওয়ার জন্য। আমি আপনাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। এই চেতনা, এই বিপ্লব যাতে দীর্ঘস্থায়ী হয়, এই বিপ্লবকে কেন্দ্র করে যাতে করে আমাদের সমাজটাকে আমরা ইসলামাইজ করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিন। অসংখ্য ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আমাদের সম্পূর্ণ সিএনটিআর এর পরিবারের পক্ষ থেকে স্যারকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার একেবারে শুরুতে থেকে যুক্ত ছিলেন এবং সফরে ছিলেন। স্যারের আন্তরিকতাতে আমরা বরাবরই মুগ্ধ, আলহামদুলিল্লাহ। স্যারদের মতো ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আশার কথা। স্যার আহ আমাদের বিপ্লবের সময়গুলিতে প্রথম সারির বীর যোদ্ধা ছিলেন। স্যারের কথাগুলি আমরা ইনশাআল্লাহ আমাদের মনের মণিকোঠায় জায়গা করে আহ, জায়গা দিতে চাই ইনশাআল্লাহ। আর সময় তো শুধু আমাদের এই দীর্ঘ আলোচনা, প্রায় 2 ঘন্টার এই ওয়েবিনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন, সকলকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যারা এখানে আছেন, দয়া করে আর যেই সময়টুকু আছে 5-7 মিনিট, আপনারা আপনাদের পরিচয়গুলি, নাম, ডেজিগনেশন, কে কোন ইনস্টিটিউশনে আছেন, তাহলে আপনাদের ডাটা ব্যাংকে আমরা আপনাদেরকে যুক্ত করতে পারি। পরবর্তীতে আপনাদেরকে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিতে পারি। আপনারা দয়া করে আপনাদের তথ্যগুলি দিয়ে যাবেন। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতিকে আহ্বান করব আমাদের সভাপতির ভাষণের মাধ্যমে আজকের এই আলোচনা শেষ করার জন্য। আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ এন্ড রিসার্চের সম্মানিত আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চ সিএনডিআর কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনার রাষ্ট্র বিনির্মাণে জুলাই আগস্ট 2024-এর চেতনা শীর্ষক অনলাইন সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, মাননীয় উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত স্বাগত বক্তা, সম্মানিত মডারেটর এবং আজকের এই অনলাইন সেমিনারে সংযুক্ত সম্মানিত সকল খ্যাতনামা অধ্যাপক, গবেষক, অধ্যক্ষ সহ সকল শিক্ষকগণকে অত্র সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সুধীবৃন্দ, 2024 সালের জুলাই আগস্ট মাস হচ্ছে আমাদের ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও বিপ্লবের মাস। এছাড়াও একে আমরা 1971 সালের পর দ্বিতীয় স্বাধীনতা হিসাবে গ্রহণ করে নিয়েছি। প্রায় 1423 জন শহীদ এবং 23,000-এর অধিক আহত শিশু ও ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফসল আমরা ঘরে তুলেছি। কিন্তু জুলাই আগস্ট মাসের মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, মনে হচ্ছে সেটি দিন দিন হারিয়ে যাচ্ছে। যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগ করার চেষ্টা করছে। প্রশাসনে অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। এই অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে আবার এক হয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করার
প্রত্যয় নিতে হবে বলে আমার বিশ্বাস। 5ই আগস্টের বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ বাটোয়ারা শুরু হয়েছে বলে দৃশ্যমান হচ্ছে। যারা আন্দোলন করেছিল তাদের আকাঙ্ক্ষা পূরণ এখন সরকারের দায়িত্ব বলে মনে করি। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়িয়ে যাবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল তারা অনেকেই এখনো অবহেলিত। কথা ভুললে চলবে না, আবু সাইদ সহ বহু বহু তরুণ তাজা প্রাণ বহু আত্মত্যাগের বিনিময়ে স্বৈর শাসনের অবসানের মধ্য দিয়ে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনমানসে জেগেছে বৈষম্যহীন, মুক্ত, মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। সম্মানিত সুধীবৃন্দ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের 4 মাস অতিবাহিত হলেও এখনো মনে হচ্ছে তাদের মধুচন্দ্রিমা চলছে। তারা এখনো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারে নাই। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের জীবনের নিরাপত্তা দিতে মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে। দখলদারি, চাঁদাবাজি থেকে শুরু করে ভয়ের রাজত্ব অনেক এলাকায় বিরাজমান করছে। সর্বশেষ আমরা যাত্রাবাড়ি এবং পুরানা ঢাকায় পুরানো পুরনো ঢাকায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খল অবস্থা, ছাত্রদের যে মারামারি গন্ডগোল এবং সাম্প্রতিক ইসকন কর্তৃক একজন খ্যাতিমান আইনজীবীকে যে জঙ্গি স্টাইলে হত্যা করা হয়েছে, এটি মনে হয় আইন শৃঙ্খলার অবনতির একটি বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারে সম্মানিত আলোচকগণ, বিশেষ অতিথিগণ এবং প্রধান অতিথি অনেক বিষয়ে আলোকপাত করেছেন। আমি সেগুলির পুনরাবৃত্তি চাচ্ছি না। আমরা চাই সম্মানিত আলোচকগণ যে সকল প্রস্তাবনা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা সমস্ত প্রস্তাবনা সমূহকে একত্রিত করে একটি কমিটি গঠনের মাধ্যমে ইসলাম শিক্ষা বা দেশের সর্বস্তরে ইসলাম শিক্ষা, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামী মূল্যবোধের বিপরীত যে সকল উপাদান রয়েছে সেগুলো দূর করার আপ্রাণ প্রচেষ্টা চালাবো এবং ইসলাম শিক্ষাকে কিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে আমরা গুণীজনের সঙ্গে পরামর্শ করে আমরা সামনে এগিয়ে যাব। পরিশেষে জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে বলতে চাই, ভুলে যায় আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাত্রি। এ বিপুল মানুষের এই আত্মত্যাগ কি জাতি ভুলে যাবে? নিশ্চয় এত প্রাণ, এত রক্ত, এত অশ্রু এ জাতি ভুলবে না। সঞ্চিত থাকবে জনতার সম্মিলিত স্মৃতিতে, সাহস, উদ্যম, প্রেরণা যোগাবে যুগ যুগান্তরে। জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে জনগণের জন্য কল্যাণকামী ও আদর্শিক একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেবে এই প্রত্যাশা রাখছি। আজকের এই জাতীয় সেমিনারে সংযুক্ত হওয়ার জন্য প্রধান অতিথি সহ সকল অতিথি, আলোচক বৃন্দ এবং সেমিনারে যুক্ত সুধীগণকে পুনরায় শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে এবং যাবতীয় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আজকের এই অনলাইন সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। আসসালাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের বিদায়ী ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই ওয়েবিনারের শেষ ঘোষণা করছি। শেষ ঘোষণা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এর পরেও আমরা আমাদের অনেক মান্য গণ্য অতিথিবর্গ আছেন যারা কিছু কথা বলতে চেয়েছিলেন, আমরা সবাইকে সুযোগ দিতে পারিনি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা যেতে যেতে কেউ যদি কিছু বলতে চান, সাদরে আমরা, অথবা নিজেদের মধ্যে অনেকে আছেন যারা অনেকদিন পরে একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, কথা বলে নিতে পারেন। আমরা হয়তো আর কিছুক্ষণ, হয়তো আর 2-3 মিনিট মুক্ত রাখবো, তারপর জি, আমরা এটা শেষ আসসালামু করবো। আলাইকুম রহমতুল্লাহ। আমি ইনশাআল্লাহ। মোমিনুল ইসলাম মাঝারি বলছিলাম, আরবি প্রভাষক, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এমফিল আল আজহার বিশ্ববিদ্যালয়। বিষয় হচ্ছে আল হালাতুদ্দিনিয়া ফি বাংলাদেশ, দেরাসা ময়দানিয়া। তা আমি জাস্ট আমাদের সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার যে কথাগুলো বলেছেন, আমাদের শিক্ষার মানহাজ এই বিষয়ে একটু সংক্ষেপে একটু বলতে চাই, আধা মিনিট।
বিষয়টা হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে মানহাজটা আর আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মানহাজ, এর ভিতরে অনেক বড় একটা ব্যবধান। যার কারণে আমরা বাংলাদেশে, আমি কামেল পাশ করে আল আজহারে গিয়েছি সারসিনা মাদ্রাসা থেকে। প্রায় 12 বছর পড়ালেখা করছি বাংলাদেশে সারসিনা মাদ্রাসাতে। এরপরে ওখানে গিয়ে দেখলাম যে ওখানের যে পড়াশোনার মানহাজ আর আমাদের অনেক ডিফারেন্স। তো একটা ছেলে ওখানে ইনস্টিটিউট শেষ করে যেটা শেখে, আমরা এখানে অনার্স মাস্টার শেষ করেও সেটা শিখতে পারি না। অর্থাৎ আহ শিক্ষার সিস্টেমের কারণেই আমরা অনেক পিছনে পড়ে যাই। আর আরেকটা বিষয় হলো, আমাদের অনেক শিক্ষক যারা শিক্ষকতা করেন, তারা অনেক কিছু জানলেও টিচিং মেথডের বিষয়ে তারা অতটা এক্সপার্ট না হওয়ার কারণে বেশিরভাগ ছাত্রই উপকৃত হয় না। হ্যাঁ, কতিপয় শিক্ষকের কারণে। এজন্য শিক্ষকদেরও যেমন ট্রেনিং এর প্রয়োজন, আর শিক্ষার মানহাজটাও আমাদের অনেকটা চেঞ্জ করা দরকার। তাই এই বিষয়টা একটু জাস্ট আমি স্মরণ করে দিতে চাইলাম। আসলে আমি এখানে একজন ক্ষুদ্র স্টুডেন্ট, আপনাদের সকলের দোয়া চাই। ইনশাআল্লাহ পরবর্তী সকল প্রোগ্রামে থাকার চেষ্টা করবো। আমি আজকে অনেক উপকৃত হয়েছি। জাযাকুমুল্লাহু খায়রান, ওয়াফাকাকুম আসসালামু রব্বি আলাইকুম। লিকুল্লি খায়রিন ওয়াসাদা। আসসালামু আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। রহমতুল্লাহ, জি। আসসালামু ভাইয়া। আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ভুইয়া। জি আসসালামু আলাইকুম। জি, মাসুদুজ্জামান ভাই, আপনি শহীদুল ইসলাম ভাইয়ের পরে ইব্রাহিম একটু খলিল একটু ভাই। কথা বলেন। জি জি জি, মাসুদুজ্জামান, আচ্ছা জি। শহীদুল ইসলাম ভাই একটু একটু কাইন্ডলি অপেক্ষা করেন। জি মাসুদ ভাই বলেন প্লিজ। মাসুদুজ্জামান। জি ইব্রাহিম খলিল ভাই, আমাদের মাননীয় বিসিএস স্যার যে কথাটা বললেন তার কথার মধ্যে উল্লেখযোগ্য একটা পয়েন্ট আমি পেয়েছি, সেটা হলো এই বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের এই অনলাইনের এটা এখন মনে হয় একটু পিছনেই পড়ে গেছে। আমরা আগামীতে শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বা কোনো একটা অডিয়েন্সে আমাদের প্রোগ্রাম করবেন, এই আশাটা আমি আপনার কাছে আপনার মাধ্যমে কমিটিকে জানাতে চাই, এবং এটা আমার অন্যতম একটা দাবি আছে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি অসংখ্য জি শুকরিয়া মাসুদ ভাই, জি জাযাকুমুল্লাহ আসসালামু খায়রান। আলাইকুম। জি আমি শহীদুল ডক্টর ইসলাম, আব্দুল্লাহ। শহীদুল ইসলাম ভুঁইয়া। ডক্টর ডক্টর মোহাম্মদ আসসালামু আব্দুল্লাহ, আলাইকুম। আপনাকে আমরা সুযোগ দিব। আপনারা যারা দয়া করে কথা বলতে চান হ্যান্ড রেজ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা আসলে একটু কথা বলতে চান, এবং আমরা সংক্ষেপে শেষ করবো। জি জি আসসালামু শহীদুল আলাইকুম। ইসলাম। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ভুইয়া। আমি আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির কন্ট্রাকচুয়াল লেকচারার হিসেবে আছি। তো আমার মাশাআল্লাহ। পড়াশোনা ব্যাকগ্রাউন্ড সরকার রাজনীতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার রাজনীতি ডিপার্টমেন্ট থেকে। তো যেহেতু আমাদের এই জুলাই বিপ্লবের বিষয়ে বা আমাদের রাষ্ট্র বিনির্মাণের বিষয়ে একটা কথা ছিল, তো সেজন্যই আমি এখানে একটা আমার পরিকল্পনা আর কি, সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলে ফেলি। সেখানে হচ্ছে আমাদের এই উপমহাদেশে আসলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে খুব বেশি প্রচার হয়নি, বা রাষ্ট্রীয়ভাবে ইসলাম খুব বেশি সুবিধা কখনোই পায়নি, শুধুমাত্র সম্রাট আওরঙ্গজেবের আমলে একটু পাইছে। আর আমাদের এই মুক্তিযুদ্ধটা যেটা হয়েছে, এটা আসলে মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের ইসলাম আর রাষ্ট্রকে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। মুক্তিযুদ্ধের যে চেতনা আপনারা হয়তো অন্যভাবে নিবেন না, আমি মানে ব্যাকগ্রাউন্ড বলার জন্য বলছি। তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের হাতে একটা সুযোগ আসছে যে আমরা সবচেয়ে বড় কথা, আমরা মুসলমান, এই দেশটা মুসলমানের দেশ। আমরা এখানে 91% মুসলমান। এখানে অসাম্প্রদায়িক বা অন্যান্য জিনিসগুলো থেকে আমাদের আমাদের মানে মুসলমান হিসেবে আমরা আমাদের সম্মান নিয়ে, আমাদের ধর্মীয় অধিকারটুকু নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এবং এটাই আমাদের পাঠ। রাষ্ট্র আমাদের জন্য, আমরা রাষ্ট্রের জন্য না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যায়। রাষ্ট্র এখন যেই পরিস্থিতি, এখানে সরকার একটা সুযোগ দিছে, এই যে আমার মোবাইলে SMS আসছে, সংবিধান পরিবর্তন করতে চায়। সংবিধান পরিবর্তনের জন্য আমাদের মতামত চাচ্ছে নাগরিকদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমরা এখানে দাও না, ও কি করতেছে তুমি আর করছো কেন? আমাদের সম্প্রদায়ের সবচেয়ে ইসলামী মানুষগুলোই এখানে আছে। আমি সবার কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই যে আমরা যদি সংগঠিত ভাবে সেই দাবিগুলো করি, তাহলে সেটা হচ্ছে মানে যতটা গুরুত্ব পাবে একজন, আমি ব্যক্তি একজন বললে সেটা ততটা গুরুত্ব পাবে। সেই জন্যই আমরা যে মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জিনিস, বা মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় অর্জন, সেটা থাকবে। সেটা হচ্ছে আমাদের যেমন এই তিতুমিরে সেটা 62 অসংখ্য আন্দোলন। ধন্যবাদ। আধা মিনিটে আপনার আপনার আমি কনক্লুশনটা আধা একটু মিনিটে কাইন্ডলি বলে বলেন। নিচ্ছি। তো সেজন্য জি হচ্ছে আমাদের এই মানে এই জিনিসটাকে ধরে রাখার জন্য, মানে জুলাই বিপ্লবটাকে ধরে রাখার জন্য আমার একটা প্রস্তাবনা হচ্ছে, আমরা যদি সরকারের কাছে বা অভিভাবকদের ধরি যে আমরা হচ্ছে ফেডারেল সিস্টেম যদি করতে পারি,
আমাদের এই দেশে, যদিও ফেডারেল সিস্টেম বলে ধর্মের সাথে কি সম্পর্ক বা আমাদের মুসলিম হিসেবে, তাহলে হচ্ছে আমরা ওই যে মুক্তিযুদ্ধটাকে আমরা মানে একটা পর্যায়ে নিয়ে যেতে পারলাম। আর এটাকে নতুন একটা পর্যায়ে, তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, যেমন জাতীয় সঙ্গীত চেঞ্জ, জাতীয় পতাকা, তখন সবকিছুই আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবং নতুন সংবিধান আসবে, রাষ্ট্রের একটা স্ট্রাকচার আসবে, যে স্ট্রাকচারটায় চাইলে কেউ আসে আবার সংবিধান কাটাছেড়া করে, আজকে একটা সংবিধান লিখলো, আরেকজন ক্ষমতা আসলে সংবিধান কাটাছেড়া করে আবার চেঞ্জ করতে পারবে। তো তখন জি, চাইলেও আবার ওই জায়গায় ধন্যবাদ। ফেরত দিতে পারবে। তো হচ্ছে ধন্যবাদ অসাম্প্রদায়িক ধন্যবাদ চেতনাটা শহীদুল তাহলে তো আর ইসলামকে। যেতে পারবে না। তো এই জি জিনিসটা আমরা যদি যদি আরো ব্যাপক আলোচনা করি এবং আমরা যদি উপস্থাপন করতে পারি, বা ওইটা যদি হয়, তাহলে আমাদেরকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো। এইটুকুনি আমার আজকের জন্য এইটুকুনি সংক্ষেপে বললাম। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আহ, সবার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হোক, এবং আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা ডক্টর আসাদুল্লাহ 1 মিনিটের মধ্যে যদি কিছু সংযোজনী থাকে। জি, ডক্টর আসাদুল্লাহ কি শুনতে পাচ্ছেন? ডক্টর কুদ্দুস, ডক্টর কুদ্দুস স্যার যদি কিছু বলতে চান সংক্ষেপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করবো ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই অনুষ্ঠান। আমি বলতে চাই যে মাদ্রাসাগুলো এখন একটা এই 5ই আগস্টের পরে দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। যে একদিকে হচ্ছে হলো মাদ্রাসা সভাপতি অ্যাডহক কমিটিতে দেওয়া হয়েছে, এটা আসলে মাদ্রাসা খুব মানে একটা সমস্যার মধ্যে আছে। কারণ আপনারা জানেন যে যখন সাচিবিক বা জেলা প্রশাসকের কাছে, তখন মাদ্রাসা অনেক কাজ হ্যাম্পার্ড হয়। এটাকে তাড়াতাড়ি উত্তরণের জন্য আমি কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি, যাতে মাদ্রাসা কমিটি দ্রুত প্রজ্ঞাপন জারি করে, যাতে হচ্ছে মানে সভাপতি মুক্ত করা যায়, মানে প্রশাসক। 2 নম্বর হচ্ছে এনটিআরসি থেকে শিক্ষকরা হলো খুব বলা যায় যে এরা মানে সাঁতার শিখেতে হচ্ছে নৌকা না চালালে ডুবে যাবে, সেরকম আসলে একজন ভাই বলেছেন। আমি খুব তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আসলে সব জায়গায় সারা দেশে টিটি কলেজ আছে। টিটি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগেরও টিচাররা প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্তত প্যাডাগজিটা তারা 41 দিন বা 21 দিন শুধু বিএমটিটিআই এর উপর নির্ভরশীল না হয়ে একটা প্রজ্ঞাপন জারি করবেন যে যেই শিক্ষক আসুক না কেন, যখনই শিক্ষক হবে তিনি ওই প্রশিক্ষণটা অন্তত 45 দিনের কি 22 দিনের কি 21 দিনের প্যাডাগজিটা অন্তত শিক্ষণ কাল অংশগ্রহণ বা শিক্ষণ শিক্ষণের কার্যক্রম, পাঠ পরিকল্পনা, তারপরে শিক্ষণে একটা ভাই খুবই সুন্দর বলেছেন যে আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে যদিও কন্ট্রাডাক্টরি, তারপরে অন্তত সে অন্তত শিক্ষণ পদ্ধতির আলোকে, কৌশলের আলোকে শিক্ষা নীতিকে প্রয়োগ করবেন। আমি আশা করি এই দুটো বিষয় এলো আমাদের আজকের এই পিএইচডি গবেষণার যে আমরা যে বা গবেষকরা যেটা ভাবছে সেই ভাবার সাথে সংশ্লিষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত স্যার। আমরা আমরা এরই মাধ্যমে আজকের এই আয়োজন শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আশা করছি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটির ফলো আমরা আপনাদেরকে জানাতে পারবো, এবং পরবর্তী আয়োজনে আপনাদেরকে সংযুক্ত থাকার বিনীত অনুরোধ রেখে সিএনডিআর, সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ এন্ড রিসার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।